জীবনানন্দ লিখেছিলেন, সে আগুন জ্বলে যায়, দহে না তো কিছু। পাহাড়ের অশান্তির আগুন কিন্তু এমন নিরাপদ আগুন নয়। সে আগুন অনবরত পুড়িয়েই চলছে। কখনো পুড়ছে পুলিশের গাড়ি, কখনো আইটিআই, কখনো স্বাস্থ্যকেন্দ্র। পাহাড়ের রাজনীতির দাবানলের উত্তাপ দ্বিগুণ করল আজ রাজ্য সরকারের উদ্দেশ্যে বিমল গুরুংয়ের খোলা চ্যালেঞ্জ। মোর্চা সভাপতি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বললেন, পারলে আমায় গ্রেফতার করুন। রাজ্যের উত্তর প্রান্তে সরকার মোর্চা সংঘাত যে তীব্রতর হতে চলেছে তার ইঙ্গিত দিয়ে গুরুং স্পষ্ট ভাষায় বললেন, তাদের 1 পয়েন্ট এজেন্ডা গোর্খাল্যান্ড। অন্যদিকে মোর্চার সহযোগী বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় আর স্পষ্ট বলছেন, বিজেপি পৃথক গোর্খাল্যান্ড গঠনের পক্ষে নয়। পাশাপাশি পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কলকাতা হাইকোর্টও। পাহাড় পরিস্থিতির বিশ্লেষণ শুরু করার আগে আসুন দ্রুত আপনাদের দেখাই সরকারকে খোলা চ্যালেঞ্জ বিমল গুরুংয়ের। 1 पॉइंट एजेंडा गोरखालैंड के लिए जाएंगे। मेरा जान जाए परवाह नहीं है, लेकिन अभी छोड़ेगा ना। সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে মোর্চা, রাজ্য সরকারকে চ্যালেঞ্জ গুরুংয়ের। পাতলেবাসের যে বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল সেখানে বসেই মোর্চা প্রধান হুঁশিয়ারি ছুড়ে দিলেন প্রশাসনের দিকে। आंदोलनकारी हूँ, अभी भी मैंने बुलाया आइए ना मेरे को रेड करने के लिए। मैं रिक्वेस्ट कर रहा हूँ, आइए, डेली यहाँ पर हूँ। পাল্টা মোর্চার বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছে সরকারও। কখনো বলছেন যে অত্যাচার করা হচ্ছে, আজ আবার নতুন করে ফেলেছেন যে আমাকে গ্রেপ্তার করা হোক। তাহলে কি উনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন? ঠাকুর ঘরে কে রে কলা খায়নি, উনি নিজে হিরো হওয়ার চেষ্টা করছেন। সিংমারিতে শনিবারের এই অগ্নিগর্ভ পরিস্থিতির পরই গোপন ডেরায় চলে যান গুরুং। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মোর্চাকে একজোট করার কাজ চালাচ্ছিলেন তিনি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও প্রশাসনের বিরুদ্ধে চাঁচা ছোলা আক্রমণ শানালেন মোর্চা সভাপতি। জিটিএ থেকে এই বেরিয়ে আসার মধ্যে দিয়েই মোর্চা ঘোষণা করে দিল যে আগামী দিনে সরকারের সাথে কোনো রকম সংস্পর্শ তারা রাখতে চাইছে না এবং রাখবেও না। पुलिस का तरफ से गोलीबारी हुआ, उसमें 3 हमला का बच्चा शहीद हुआ। हमने गोली चलाया ना, हमारा तरफ से ये काम नहीं हुआ। ये पुलिस प्रशासन का तरफ से हुआ, उसको भुगतना ही होगा। अंतिम घड़ी तक मैं लड़ूंगा। मेरा जब तक एक शरीर में रक्त रहेगा ना, तब तक लड़ूंगा। শুক্রবার জিটিএ থেকে পদত্যাগ করেছেন মোর্চার 43 জন সদস্য। গুরুংয়ের সরাসরি হুমকি, জিটিএ ভোট করতে দেবেন না তারা। देखो, इलेक्शन के लिए अभी हम लोग रेजोल्यूशन किया है, अब कैसे जा पाऊंगा हम लोग? और इलेक्शन होगा ही नहीं, हम लोग करने नहीं देंगे। ऑल पार्टी हम लोग 29 को हम लोग बुलाया है और 27 को हम लोग ये जीटे का एक एग्रीमेंट जलाएंगे। পাল্টা হুঁশিয়ারির সুর সরকারের গলাতেও। আইনের যে প্রভিশন, সেই প্রভিশনকে কেউ গায়ের জোরে পেশি শক্তি দিয়ে সেটাকে রোখার চেষ্টা করলে সেটা মানুষ প্রতিরোধ করে, মানুষ সংঘবদ্ধভাবে এর জবাব নিশ্চয়ই দেবে। বন্ধ শিথিল করা হবে, উৎসবের কথা মাথায় রেখে কোনো ছাড় দেওয়া হবে কি? সংঘাতের মুডে থাকা গুরুং বলছেন, উৎসবের মুডে তারা নেই। ये स्टैक अभी खुलने वाला नहीं है, ये कितना दिन जाएगा जाएगा। अभी फेस्टिवल ईद या इसका मूड ही नहीं है, हम लोग का मूड ही नहीं। शिफ्ट में 3 बच्चे लोग खत्म हो गया। पब्लिक मीटिंग होगा, धरना जुलूस होगा, आमरण अनशन होगा, ये सब चलेगा। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে রাজ্য। ধারাবাহিক বন্ধ, এটা সমস্ত মানবিকতার বিরুদ্ধে। এই ধরনের অনির্দিষ্টকাল মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে মানুষই রাস্তায় এসে এটাকে প্রতিরোধ করবে। গুরুংদের ডাকা অনির্দিষ্টকালের বন্ধের জেরে পর্যটনের মরশুমে এখনই ধুঁকছে দার্জিলিং। দোকানপাট, ব্যাংক বন্ধ থাকায় ঘোর সমস্যায় পড়েছে পাহাড়বাসীও। শুক্রবার বন্ধ সংক্রান্ত মামলার শুনানিতে এ নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে। তিনি বলেন, আমি সেখানকার রাজনৈতিক সমীকরণ নিয়ে চিন্তিত নই, আমার চিন্তা পাহাড়বাসী এবং পর্যটকদের নিয়ে। এই চিন্তার অবসান কবে হয় সেটাই এখন দেখার। রাজর্ষি দত্তগুপ্ত, সঞ্চয় মিত্র ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। রাজ্যের মন্ত্রী গৌতম দেব আমাদের সঙ্গে স্টুডিওতে। গৌতম দা, শুরুতেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, একটা প্রশ্ন ছিল, আশঙ্কা ছিল আজকের সাংবাদিক সম্মেলনের পর, আর সেটা এখন বাস্তব। বাহিনী প্রত্যাহারের কথাই আর বলছেন না গুরু, একদম সরাসরি বলছেন একটাই দাবি গোর্খাল্যান্ড। শুধু তাই নয়, যোগ করছেন জিটিএ নির্বাচনই হতে দেবেন না। সরকারের, প্রশাসনের কি পরবর্তী পদক্ষেপ? দেখুন, একটা বিষয় হচ্ছে যে জিটিএ একটা ট্রাইপারটাইট এগ্রিমেন্টের আউটকাম, এবং এটা বিধানসভায়
সর্বসম্মতিভাবে পাস হয়েছে, সেই আইনের বলে নির্বাচন হবে সঠিক সময়, সেটা কেউ কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো দলের নেতা তিনি বলতে পারেন না আমরা নির্বাচন করতে দেব না। এটা ল অফ দি ল্যান্ডের যে সিস্টেম নির্দেশ তার বিরুদ্ধে। বিমল গুরুংরা তো কোনো নিয়ম নীতি মানছেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে চলার কতগুলো সিস্টেম আছে মিনিমাম, সেটা সবাইকে মানতে হবে। তাদের দাবি যেটাই থাকুক সেই দাবিতে আমার ডিবেট থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, কেউ সেটাকে সমর্থন করুক না করুক সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু আমি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবো, গণতন্ত্রের একদম আন্দোলনও থাকতে পারে কিন্তু গণতান্ত্রিক পথে থাকবে না, পথে থাকবে না, হিংসার পথে কেন যেটা থাকবে? করছে গৌতম দা, কিন্তু আপনি বলছেন ল অফ দ্য ল্যান্ড, কোথাও কি সেই ল অফ দ্য ল্যান্ড চ্যালেঞ্জের মুখে পড়ছে না? মানে আমি বলছি যে আজকে সাংবাদিক সম্মেলন করছেন বিমল গুরুং, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তাদের বিরুদ্ধে মানে কোথাও কি এক কদম পিছিয়ে এসেছে প্রশাসন? দেখুন, আমি বলছি যে পাহাড় বরাবরই একটা সেন্সিটিভ ব্যাপার থাকে, খুবই স্পর্শকাতর জায়গা এবং তার স্ট্র্যাটেজিক লোকেশনটাও খুব গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার খুবই সহনীয় মনোভাব দেখাচ্ছেন এবং এই রেস্টেন্ট ওয়েতে চলার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ক্যাবিনেট মিটিংটা হয়েছিল সেদিন উনি ওখানে ছিলেন। পুলিশ প্রশাসনকে তিনি সংযতভাবে এই বিষয়টিকে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে মোকাবিলা করার বার্তা দিয়েছে। আজ হাইকোর্টও উদ্বেগ প্রকাশ করেছেন, মাননীয় কার্যকরী প্রধান বিচারপতি নিশিতা মাত্রে বলেছেন যে আমি রাজনৈতিক সমীকরণ নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু অনেক বেশি চিন্তিত ওখানকার স্থানীয় মানুষ এবং পর্যটকদের বিষয়। ডেফিনেটলি দেখুন, দার্জিলিংয়ের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং আছে। আমার সবচেয়ে যেটা আমি শকড যে কোনো দাবি নিয়ে আন্দোলন করো, কিন্তু দার্জিলিংয়ের এই ব্র্যান্ডিংটাকে নষ্ট করার অধিকার তো আমাদের কারণ নেই, আমরা তো সেটা করতে পারি না। সেই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ করার চেষ্টা হচ্ছে এবং এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি, এটা একদিনে হতে পারে না। একটা কোনো ইস্যু ছিল না, একটা ডিপ রুটেড কনস্পিরেসি আনার্থ হয়ে গেল হঠাৎ করে এবং সেটাকে নিয়ে এইভাবে হিংসাশ্রয়ী আন্দোলন প্রথমে ভাষা। কিন্তু পরিস্থিতি তো ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। মানে আমি বলছি জিটিএ নির্বাচন করতে দেব না, বলছেন ত্রিপাক্ষিক চুক্তি পড়াবো, মানে ক্রমশ একটার পর একটা পদক্ষেপ। আজকে ঘোষণা করে দিলেন যে কোনো শিথিলতা আজকে নয়, 12 ঘন্টার একটা স্কুল স্টুডেন্টদের জন্য শিথিল করেছিলেন, একদম সর্বাত্মক বন্ধ হবে, আবার অচল অবস্থা। দেখুন, আমি এটা বলি যে বিনাশকালে বুদ্ধিনাশ, এটা আমরা বারে বারেই আবেদন জানাচ্ছি। সরকার একটা ডায়ালগের রাস্তা ওপেন করেছিলেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। প্রথম দিন আসেনি দেখে যে আর কোনো দিন আলোচনা ডাকবে না, সেটা রাজ্য সরকারের কাজ নয়। আমরা কন্টিনিউয়াস ডাকবো, আমরা মানুষের রাজনৈতিক দলগুলো এসে সেখানে তার বক্তব্য রেজিস্টার করুক, গভর্নমেন্টের সম্পর্কে তার কোনো বক্তব্য থাকলে সেটা বলুক। ডেমোক্রেসিতে অ্যাক্রস দি টেবিল আলোচনা হবে না, এটা তো হতে পারে না, এটা কোনো সময় কোনো দেশে। অর্থাৎ আলোচনার রাস্তা খোলা আছে, স্পষ্ট বলছেন গৌতম দেব। আমি দ্রুত আপনাদের দেখাবো যে চূড়ান্ত রণংদেহী মূর্তিতে আজকে পাওয়া গেল বিমল গুরুংকে এবং তিনি রীতিমতো কথায় কথায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, এত দূরও বললেন তিনি কিন্তু কিষাণজি নন। मैं किशन जी नहीं, ये समझना चाहिए सरकार को। मैं अपना जाति के लिए लड़ाई लड़ रहा हूँ, मैं माओवादी का विषय से लड़ाई नहीं कर रहा हूँ। বিমল গুরুংয়ের মুখে নিহত মাওবাদী নেতা কিষাণজির নাম। রাজ্য সরকারকে কটাক্ষ করতে গিয়ে কৌশলে তাঁর নাম নিলেন মোর্চা সভাপতি। রাজ্যে যখন বাম সরকার, তখন জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে বেরিয়েছিলেন কিষাণজি। খুন হয়েছিলেন একাধিক সিপিএম কর্মী। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর সেই জঙ্গলমহলেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় কিষাণজির। কিন্তু পাহাড়ের আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ করে কিষাণজির নাম কেন টেনে আনলেন গুরুং? মুখ্যমন্ত্রী যখন যার মনে হয় প্রয়োজন তাকে উনি ব্যবহার করেন। কাজের বেলা কাজী, কাজ ফুরলেই পাজি। বিমল গুরুং একজন ইলেকটেড চিফ অফ জিটিএ, ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন। উনি কিষাণজি বলেও আমি মনে করি না, বা উনি কোনো ইনসার্জেন্ট বলেও আমিও মনে করি না। যদিও রাজ্য সরকার এতে গুরুত্ব দিতে নারাজ। আমরা জানি বিমল গুরুং কিষাণজি নন, কিষাণজি বিমল গুরুং হতে যাবেন কেন? কিন্তু তিনি যে পদ্ধতিতে আন্দোলন করছেন সেই পদ্ধতিটা কোনো গণতান্ত্রিক আন্দোলনের রীতিনীতি হতে পারে না। শুধু কিষাণজির নাম টেনে খোঁচা দেওয়াই নয়, সমতলে বোমা কারখানার প্রসঙ্গ টেনেও তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন গুরুং। बांग्लादेश वाला हमारा यहाँ पर नहीं है, बंगाल में। पहले उसको पूछना चाहिए ममता बनर्जी को, टेररिस्ट कहाँ है?
बमबारी का कारखाना कहाँ मिलता है? दार्जिलिंग में, वहां पर। हावड़ा में राइट हुआ, वहां पर मालदा में राइट हुआ, यहाँ पातली में हुआ। একই সুর বিরোধীদের গলাতেও। এটা তো ঠিক কথাই বলেছে যে পাহাড় তো অপেক্ষাকৃত অনেক শান্ত আছে সমতলের তুলনায়। প্লেন্সে বোমের কারখানা, সমস্ত জায়গায় বোমের কারখানা, বীরভূম দেখুন, পাড়ুই দেখুন। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে রাজ্য সরকারও। যে ধরনের মলোটভ ককটেল সমেত যে ভয়াবহ অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, তথ্য প্রমাণ যে কথাটা বলে সেটাকে মুখের কথায় উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। সিংমারির অশান্তির ঘটনায় বিমল গুরুং ও তার স্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এই প্রেক্ষিতে পাল্টা পুলিশের বিরুদ্ধে মামলা শুরুর দাবি করে সিবিআই তদন্ত চেয়েছেন গুরুং। पुलिस का तरफ से गोलीबारी हुआ, उसमें 3 हमला का बच्चा शहीद हुआ। इसको चार्जेस एसपी को लगाना होगा, डीएम को लगाना होगा, आईजी को लगाना होगा। उसी ने शूट को ऑर्डर दिया है। हाँ, ये तो सेंट्रल गवर्नमेंट को मैं रिक्वेस्ट करना चाहता हूँ कि हाई कमेटी इसको सेटअप करना होगा। देखो, सीबीआई इंक्वायरी होना चाहिए। স্বাভাবিকভাবেই এসব দাবি মানতে নারাজ রাজ্য সরকার। পুলিশ এবং প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পুলিশ কাজ করে। কোনো আরবিট্রারি কাজ আমাদের দেশে কেউ করতে পারে না, কেননা আমাদের এখানে জুডিশিয়ারি বলে একটা বিষয় আছে। সব মিলিয়ে পাহাড়ে এখন সরকার মোর্চা সংঘাত চরমে। রাজর্ষি দত্তগুপ্ত, দীপক ঘোষ ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। পঙ্কজা, হিন্দিতে একটা কথা আছে, দের আয় দুরুস্তায়, বেটার লেট দ্যান নেভার। 8 তারিখ থেকে 23 তারিখ 15 দিন পর কেন্দ্রীয় নেতা এবং জেসে নেতা নয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত একেবারে কৈলাস বিজয়বর্গীয় স্পষ্ট করে দিয়েছেন, কোট আনকোট, আমরা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের বিরোধী। আমি বলছি যে এইটা যদি একটা হয়, দ্বিতীয় আরেকটাও কালকে রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একেবারে স্পষ্ট ভাষায় চামলিংয়ের বিষয় তারা জানিয়ে দিচ্ছেন যে দেয়ার ইজ নো স্কোপ ফর এনি ফোর্থ পার্টি। কোথাও কি একটা কিছুটা হলেও, যেটা অনেকে মনে করছিলেন, ব্যাখ্যা হচ্ছিল, মোর্চার একাংশ ভাবছেন যে কেন্দ্র সরকার আমাদের পাশে আছে, সেই বিষয়টা ক্লিয়ার হলো যে না, কেন্দ্র সরকারের অবস্থানটা কেন্দ্র সরকার এতদিন পরে স্পষ্ট করলো এবং বিজেপিও স্পষ্ট করলো। না, বিষয়টা হচ্ছে যে খুব দুর্ভাগ্য যে বিষয়টা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা আরও হ্যান্ডলিংটা সফট হতে পারতো, কিন্তু এটা ঘটনা যে আজ থেকে 15 দিন আগে তো সাহারের এই অবস্থাটা ছিল না, আজকে অবস্থাটা দাঁড়িয়েছে। এবং গৌতমবাবু ঠিকই বলেছেন যে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এইরকম একটা জায়গা। আমরা তো বিভিন্ন জায়গাগুলো, আপনি মানবেন, পাতার পর পাতা এসএস আলুওয়ালিয়া পাহাড়ের সংসদ, তার বিবৃতিতেও এই একটা বাক্য ছিল না যে আমরা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের বিরোধী, যেটা আজকে কৈলাসের বাক্যে পাওয়া যাচ্ছে। কৈলাস বিজয়বর্গীয় স্বাভাবিকভাবেই এটা বলেছেন এবং জাতিসত্তারকে সম্মান জানানো ঠিক আছে, কিন্তু তার জন্য এটা আমাদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং অনেকে বলছেন যে আলোচনা লোকসভা আসন বনাম 41টা আসন, প্রশ্ন হচ্ছে সেটা এইভাবে ভাবা উচিত নয়। এবং আপনি জানেন যে এর আগেও যেটা বলেছে আলোচনা করা হবে, আলোচনার টেবিলে হবে, এরকম যা ম্যানিফেস্টো যদি আমি পেছনের গুলো দেখি এরকমই, কখনো দাবি এরকম কোথাও নেই। আমার মনে হয় যে এখন যেটা যে হাইকোর্ট তারাও অবজার্ভ করেছে, স্বাভাবিক অবস্থা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা অবজারভেশন দিয়েছে, একটা স্বাভাবিক অবস্থাকে রেস্টোর করা হোক। ঠিক, এবং আলোচনা যত দ্রুত সম্ভব, আলোচনার রাস্তাটাকে খুলতে হবে। দেখুন, এটা তো হবে, একটা যখন কোথাও একটা মনান্তরে রূপান্তরিত হয়েছে, সেইখান থেকে এমন একটা জায়গা তৈরি করতে হবে যে আলোচনা। এবং আমি বারবার শুনবো, আপনার মনে আছে এখানে বলেছিলাম, রোড থেকে টেবিলে বসতে হবে, রাস্তার আন্দোলনটাকে টেবিলের আলোচনা টেবিলে আনতে হবে, উত্তপ্ত আলোচনা সব হতে পারে, কিন্তু আমাদের অবিচ্ছেদ্য হবে এই কথাটাকে আমি বারবার। প্রতিবেশী সিকিমের মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট উস্কানির গন্ধ পেয়েছেন অনেকে। দ্রুত একবার দেখে নেব কৈলাস বিজয়বর্গীয় তার অবস্থান স্পষ্ট করলেন। 1 পয়েন্ট এজেন্ডা গোর্খাল্যান্ড কে লিয়ে जाएंगे। বিমল গুরুংরা যখন পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনড়, তখন এই ইস্যুতে অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করলো তাদের শরিক বিজেপি। देखिए, हम अलग राज्य के पक्ष में नहीं है, और चर्चा तो करना चाहिए।
কিন্তু মোর্চা তো রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতেই নারাজ। তাহলে পাহাড় সমস্যার সমাধান হবে কোন পথে? जो सीमा से लगे हुए राज्य, वहाँ आंतरिक सुरक्षा एक बहुत बड़ा विषय होता है और इसलिए हम चाहते हैं कि एक आंतरिक सुरक्षा भी कायम रहे और राज्य भी का डेवलपमेंट भी हो। तो इसके पीछे एक अलग मॉडल पे विचार किया जा सकता है साथ में बैठ कर। वो राज्य को छोड़ करके दूसरा मॉडल बता रहे हैं? हाँ, कोई अच्छा मॉडल पे विचार किया जा सकता है। কিন্তু সেই বিকল্প মডেল কি তা নিয়ে আর কিছু খোলসা করেননি কৈলাস বিজয়বর্গীয়। এই প্রেক্ষাপটে অনেকে বলছেন পাহাড় নিয়ে বিজেপি যেভাবে অবস্থান বদলাচ্ছে তাতে এই অবস্থানও দীর্ঘস্থায়ী হবে তো। 2014 লোকসভা নির্বাচনে বিজেপি তো তার ইস্তাহারে বলেছিল গোর্খাদের দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকা দাবি দেওয়া সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখে সঠিকভাবে বিবেচনা করা হবে। সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতেও বিজেপির পাহাড়ের প্রতিনিধিরা খোলাখুলি পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানান। जो गोरखालैंड स्टेट का डिमांड कर रहे हैं वो तो उनका करने हम लोग का करने का पूरा हक है। हम लोग ये कहते हैं कि अगर राष्ट्र का हित में गोरखालैंड हो रहा है तो हमारे जो सरकार मोदी सरकार है सोचने का मतलब ज़्यादा टाइम ना ले और जल्द से जल्द इसका सॉल्यूशन निकाले। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ দাবি করেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তারা মধ্যস্থতা করতে প্রস্তুত। যদিও সূত্রের দাবি এই বিবৃতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশ অসন্তুষ্ট হন। কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য পাহাড়ে বর্তমান পরিস্থিতির জন্য বিজেপির বিন্দুমাত্র কোনো ভূমিকা নেই। এই অবস্থায় বিজেপি কেন যেচে জটিলতায় ঢুকবে? এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার, সুতরাং সমস্যা সমাধানের দায়িত্বও তাদের ঘাড়ে। পাহাড় প্রশ্নে দল কি অবস্থান নেবে তা চূড়ান্ত করার আগে পাহাড় ও সমতলের আবেগ মাথায় রাখতে হবে। সুতরাং অত্যন্ত স্পর্শকাতর এই বিষয় নিয়ে মন্তব্য থেকে বিরত থাকাই শ্রেয়। এরপরই গোর্খাল্যান্ড ইস্যু থেকে দূরত্ব বাড়াতে শুরু করে রাজ্য বিজেপি। আমরা প্রথম থেকে যে অবস্থানে আছি সেটাই আছি। আমরা দার্জিলিংয়ে শান্তি চাই, উন্নয়ন চাই। কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা মিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। মধ্যস্থতার কোনো জায়গা নেই। এবার আবার বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক দাবি করলেন তারা পৃথক গোর্খাল্যান্ডের পক্ষে নন। এই অবস্থানই চূড়ান্ত তো? প্রশ্ন তুলছেন অনেকেই। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিমলদা, একটা জিনিস পরিষ্কার, গুরুং আর থামতে রাজি নন। একদিকে জিটিএর অডিট শুরু হয়েছে, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে। উন্নয়ন যে সেরাম উন্নয়নে ভেসে গেছে পাহাড়, সেরাম ব্যাপারটা নয়। তৃণমূল গত নির্বাচনগুলোতে ক্রমশ নিজেদের জমি বাড়াচ্ছে। কোথাও একটা আশা ছিল, হয়তো একটু বিভ্রান্তিও ছিল যে নীতিগতভাবে কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের পাশে আছে। আজকের পরে এই বিবৃতি, এই স্পষ্ট করা, কোথাও একটা মোর্চার সেটব্যাক হবে? না, একটা কথা বলি, এর আগে এই ইস্যুতে আমি যেখানে যেখানে গেছি একটা কথা বলেছি, আমি কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ স্টাডি করেছি। সেখানে আমার অন্তত মনে হয়নি রাজনীতি যারা করছে সবকটা অর্বাচীন। কারণ সমতলের এত কয়েক কোটি ভোট আপনি কয়েক লক্ষ ভোটের জন্য হারিয়ে ফেলবেন, আমার মনে হয় না রাজনীতি স্ট্র্যাটেজি ঠিক করে আমি ওটা করতাম। এক বনাম 41-এর যুদ্ধ পঙ্কজবাবু যাই না মানুন না কেন, বাস্তব তো এটাই যে এক বনাম একটা আমাকে তো মানতেই হবে, কারণ আমি স্ট্র্যাটেজি করলে আমিও এটা করতাম। দেখুন, বিমল গুরুং আন্দোলনটাকে যে জায়গায় নিয়ে গেছে এটা প্র্যাকটিক্যালি পয়েন্ট অফ নো রিটার্ন। আপনি আন্দোলনকে, প্রথম কথা, পৃথক রাজ্যের দাবি এরকম হয় না এ দেশে। পৃথক রাজ্যের দাবিটা অস্বাভাবিক কিছু নয়। বহু ভাষাভাষী বা কি বলবো ন্যাশনালিটি ভিত্তিক দেশে এখানে পৃথক রাজ্যের দাবিটা স্বাভাবিক। যে দাবি নিয়ে ভারতেও অনেক দাবি স্বীকৃতিও যে দাবি নিয়ে শ্রীরামুলু তিনি অখণ্ড তেলেগু রাজ্যের দাবিতে জীবন দিয়েছিলেন অনশনের মাধ্যমে, অখণ্ড তেলেগু রাজ্য তৈরি হয়েছিল। আবার আরেকটা অনশনের জন্য সেই তেলেগু রাজ্যটাকে ভাঙতে হলো। এইরকম তো বিপরীতমুখী আন্দোলন এখানে হয়েছে, মাঝখানে আরো বহু আন্দোলন হয়েছে, কিন্তু প্রতিটা আন্দোলন একটা জায়গায় সুনির্দিষ্ট নীতি মেনে চলেছে। গণতান্ত্রিক কাঠামো আপনাকে কতগুলো নিয়ম নীতি বেঁধে দেয়, কতগুলো সীমারেখা বেঁধে দেয়, আপনি তার মধ্যেই আন্দোলন করতে পারেন। কিন্তু সুভাষ ঘিসিং থেকে ওখানে একটা আন্দোলনের যে প্যাটার্নটা গড়ে উঠেছে বিপজ্জনক। আমার কথা না মানলে পাহাড় ছাড়া করবো, মেরে সব পাহাড় ছাড়া করেছিল এবং শেষ পর্যন্ত ইতিহাসের পরিহাসে ওনাকেই পাহাড় ছাড়া হতে হতো। তো স্বাভাবিকভাবেই বিমল গুরুংয়ের তো সামনে, কারণ বিমল গুরুং ওর শিষ্য, তো উনি তো জানেন গুরুকে কিভাবে উনি পাহাড় ছাড়া করেছিলেন। ওনারও ভয় যে কোনোদিন ওনাকে পাহাড় ছাড়া হতে পারে। সুতরাং আজকে ওই ওপেন চ্যালেঞ্জ দেওয়া ছাড়া ওনার আর কিচ্ছু করার নেই। এটা একটা। দুই, আরেকটা বিষয় বলি, বন্ধে ক্ষতি কিন্তু বিমল গুরুংয়ের খুব একটা হচ্ছে না, কারণ জিটিএ থেকে কত কি হয়েছে আমরা কেউ জানি না, সেগুলো সরকারের অডিট টিম যাচ্ছে, তারা দেখবে। এই জিটিএ করে তো প্লেনের এক্সিকিউটিভ ক্লাসে দিল্লি যাতায়াত হয়েছে, অনেক কিছু হয়েছে, 5 স্টার হোটেলে থাকা হয়েছে, সেগুলো অনেক কিছুই হয়েছে। সে করুক গে, তার সেগুলো যদি নিয়ম পারমিট করে করবে। ক্ষতি হয়ে যায় সাধারণ মানুষের। সাধারণ মানুষ দিন আনে দিন খায়, তারা কতদিন এই বন্ধটা চালাবে?
এটা একটা বড় কথা। আরেকটা, পাহাড়ের অর্থনীতি কিন্তু এই বন্ধে ধসে যাচ্ছে, কারণ ওখানকার অর্থনীতির যে ডাইনামিক্স সেটা হচ্ছে বাইরে থেকে পর্যটক যাবে, তাদের টাকা, এই সময়টা, চা বাগান, এই সময়টা। আর এখন আপনি দেখবেন আগে দার্জিলিং এর মানুষ শীতে যেত না, এখন আবার শীতেও ট্যুরিজম শুরু হয়েছে। অর্থাৎ দার্জিলিংকে একটা জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ওরা যেটা করছে যে গোটা ইকোনমিটাকে একটা অদ্ভুত ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই ইকোনমিকে দাঁড় করাতে আবার রাজ্য সরকারকে কোটি কোটি টাকা ঢালতে হবে আপনার আমার পকেটের টাকা। সুতরাং একটা অদ্ভুত কানাগলিতে পৌঁছচ্ছে। হয়তো ওর ফেরতের জায়গা নেই বলে ওখানে বসে বসে হুঙ্কার দিচ্ছে, কিন্তু এটা আমি মনে করি যে কথা এর আগে বহুবার বলেছি, আবার বলছি, রাজ্য সরকারকে তার প্রশাসনকে এক্সাক্ট করতে হবে, করছে। যে প্রশাসন বলে একটা জিনিস আছে, সিপিএম ওটা লিস্ট দিয়ে দিয়েছিল বিমল গুরুংয়ের হাতে, লিস্ট যেন না দেওয়া হয়, প্রশাসনকে তার অস্তিত্ব জানাতেই হবে। একদম। আমি দ্রুত একবার দেখে নেব চামলিং, যার কথা হলো, তার চিঠির একটা পাল্টা চিঠি আজকে পার্থ চট্টোপাধ্যায় লিখলেন কেন্দ্রীয় সরকারকে। দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা পবন চামলিং এর চিঠির প্রেক্ষিতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়ে রাজনাথ সিংহকে চিঠি লেখেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। নবান্ন সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী যেহেতু সরকারি কাজে নেদারল্যান্ডসে রয়েছেন, তাই তার জায়গায় কেন্দ্রকে পাল্টা চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের দাবি, চিঠিতে তিনি লিখেছেন, অন্য রাজ্যের বিষয়ে একজন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য সংবিধান বহির্ভূত, জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। নবান্ন সূত্রে দাবি, পাহাড়ের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, দার্জিলিংয়ে যা চলছে তা বেআইনি রাজনৈতিক গুন্ডামি, সেখানে সাধারণ জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে সিকিমের মুখ্যমন্ত্রী যাতে এই ধরনের মন্তব্য থেকে দূরে থাকেন সেই বিষয়টি দেখতেও রাজনাথ সিংহকে অনুরোধ করেছে রাজ্য। এইরকম একটি অবস্থায় আমরা চাই যে আপনি অবিলম্বে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন, যাতে সিকিমের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছেন সেই মন্তব্য করা থেকে তিনি যেন বিরত থাকেন। একদিকে সিকিমের মুখ্যমন্ত্রীর চিঠি ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখন শুক্রবার শিলিগুড়ি সিকিম সীমানায় উত্তেজনা তৈরি হয়। যে গাড়ি চালকরা শিলিগুড়ি থেকে সিকিম যান, তাদের দাবি, সিকিম থেকে গাড়ি পুলিশের নিরাপত্তায় শিলিগুড়িতে আসছে, কিন্তু শিলিগুড়ি থেকে গাড়ি সিকিমে গেলে সেখানে মোর্চা সমর্থকেরা গাড়ি ভাঙচুর করছে। এই অভিযোগে এদিন সিকিম জাতীয় পরিবহন বাসস্ট্যান্ডে বিক্ষোভও দেখান গাড়ি চালকরা। সিকিম থেকে আসা গাড়ি আটকে দেওয়া হয়, পর্যটকদের নামিয়ে গাড়ি ভাঙচুরও করা হয়। আজকে ওদের গাড়ি যাবে, আসবে, ভাড়া নিয়ে যাবে, ওরা যেমন লোক নামাচ্ছে অ্যালাউ করছি, সেম হয়তো এখান থেকে ডবল ভাড়া নিয়ে 3 গুণ ভাড়া নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের গাড়ি এখানে বসে থাকছে শুধু, তা তো হবে না। स्टेट गवर्नमेंट का प्रॉब्लम के चलते हम लोग को फंसा दिया बस में। 8 बजे सुबह से टिकट कटा के हम लोग बैठा हुआ है, बस खुल नहीं रहा। कुछ लोग आकर के बंद कर दिया गेट उठ ना, जाने नहीं दे रहा बस को बाहर। তবে অশান্তির এই খণ্ডচিত্রের মধ্যে একটি স্বস্তির ছবিও রয়েছে। পড়ুয়াদের কথা ভেবে শুক্রবার ভোর 6টা থেকে 12 ঘন্টার জন্য বন্ধ শিথিল করে মোর্চা। এই সময়ের মধ্যে পাহাড় থেকে কার্যত হুড়মুড়িয়ে নামিয়ে আনা হয় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। অশান্ত পরিবেশে এতদিন আটকে থাকার পর বাড়ি ফেরার আনন্দে হাসি ফুটেছে তাদের মুখে। মোর্চা তাদের জন্য বন্ধ শিথিল করেছে, আর সেই ফাঁকেই বাসে করে, গাড়ি করে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। বাচ্চারা না নামতে পারলে অবশ্যই, কারণ দে আর অল scheduled that will be going today, going home for holidays. Obviously সেটা না যেতে পারলে তাদের তো কষ্ট লাগতেই। আজকে কি মজা হচ্ছে? হ্যাঁ। কতটা? অনেক। বাড়ি গিয়ে কি করবে এখন? খেলবো। তো এরপর স্কুল কবে খুলছে তোমাদের? डेट আছে 4th কি 5th জুলাই, বাট আফটার দ্য স্ট্রাইক এন্ডস অফ কোর্স। ভোর 5টা থেকেই স্কুলের গাড়িতে পড়ুয়াদের পাহাড় থেকে নামিয়ে আনা শুরু হয়। তার মধ্যে কারো বাড়ি বাংলাদেশ, কারো ভুটান, কেউ আবার কলকাতায় ফেরার অপেক্ষায়। কোথায় যাচ্ছিস এখন? এখন আমি আলিপুরে যাচ্ছি। কিরম আজকে মজা লাগছে? কিরম মজা লাগছে? ভালোই ভালো। বাড়ি গিয়ে কি করবি? বাড়ি গিয়ে খেলবো আবার। অশান্তির মেঘ কেটে আবার কবে স্বস্তির রোদ্দুর ফোটে, অপেক্ষা এখন তারই। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সনদ ঝা, এবিপি আনন্দ। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে যে খবরটা দেখাবো সেটা একদম নিখাদ জনস্বার্থ। আমরা বিশ্বাস করি যে এই রকম একটা স্পর্শকাতর সময়ে, স্পর্শকাতর বিষয়ে গুজব রটানো অপরাধ। একটার পর একটা ফুটেজ ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যার ভেতর সত্যতা আছে কিনা আমরা পরখ করে দেখেছিলাম। আপনারা জানেন গোর্খাল্যান্ড আন্দোলনে প্রভাব পড়েছে সেনায়, এই মর্মে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে কি সত্যি কথা বলা হয়েছে নিজেরাই দেখুন। भारत माता की जय। जय गोरखा, जय गोरखालैंड। अच्छा मोदी साहब जी
केंद्र सरकार, हम आपको ये बताना चाहते हैं, हम यहाँ पे 10 से लेकर 12,000 तक इंडियन गोरखा रेजिमेंट के 10 से लेकर 12,000 तक है। अभी भी हमने बहुत हौस में दुख करके इधर आया है। যাদের এভাবে ভারত মাতার স্লোগান দিতে দেখা যাচ্ছে তারা কি ভারতীয় সেনা? 2 মিনিট 32 সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে ভারত মাতার জয়, গোর্খাল্যান্ডের জয়ের স্লোগান শোনা যাচ্ছে। फल हमको क्या दे दिया ममता बनर्जी ने? हमको टेररिस्ट में शामिल कर दिया। ये आप लोग थोड़ा सोचने की बात है, जल्द से जल्द सोचिए प्लीज। और क्या हो गया उधर दार्जिलिंग में? हम तो अपना हक मांग रहे हैं। हक मांगने से दोसर पत्थर क्या मार दिया, गोली ठोक दिया सीने पे और सर पे। ये कहाँ का नियम है, कहाँ का हुक्म है ये? পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানানো এই ব্যক্তি কি ভারতীয় সেনাবাহিনীর অংশ? ভিডিওটি একটি বাসে শুট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে যাদের দেখা যাচ্ছে তারা কি সত্যিই ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের জওয়ান? हम लोग को यहाँ का सर्विस रिजॉइन करके आना पड़ रहा है, मजबूर हो गया हम लोग। এই জওয়ান কি সেনাবাহিনী ছাড়ার কথা বলছেন? ভিডিওর সত্যতা খতিয়ে দেখার চেষ্টা করেছি আমরা। যে বাসে ভিডিওটি শুট করা হয়েছে তার সিটে লেখা রয়েছে টয়োটা, কিন্তু সেনাবাহিনী সূত্রে খবর ভারতীয় সেনা টয়োটার বাস ব্যবহার করে না। ভিডিওতে দেখা যাচ্ছে এই ব্যক্তির গলায় আইডেন্টিটি কার্ড ঝুলছে, কিন্তু ভারতীয় সেনার জওয়ানরা এই ধরনের পরিচয়পত্র ব্যবহার করেন না। ভিডিওতে এই ব্যক্তি দাবি করছেন তিনি গোর্খা রেজিমেন্টের জওয়ান, কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট নয়, গোর্খা রাইফেলস আছে। ভিডিওতে এই ব্যক্তির চোখে সানগ্লাস, পরনে ছাই রঙের পোশাক, কিন্তু আদতে গোর্খা রাইফেলসের পোশাক মোটেও এমন নয়। সেনার তরফে পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের নিরাপত্তা এজেন্সিগুলি ভারত ও নেপাল থেকে গোর্খাদের রিক্রুট করে। সম্ভবত এরকমই কোনো নিরাপত্তা এজেন্সির ড্রেস কোড এটি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী এই ভিডিও মোটেও ভারতীয় সেনার গোর্খা জওয়ানদের নয়। আমাদের তদন্ত অনুযায়ী এটি একটি ভুয়ো ভিডিও। এবিপি আনন্দ।